প্রিয় ছাত্ররা, আমি শ্যামল স্যার তোমাদের ক্লাস 11-এর অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠনের পরবর্তী অংশ নিয়ে হাজির হয়েছি। আগের দিনে আমরা পাউলির অপবর্জন নীতি এটা আলোচনা করেছিলাম। আজকে সেই অপবর্জন নীতির উপরে ব্যাখ্যা করতে হবে। সেই অপবর্জন নীতির ব্যাখ্যা আমরা আজকে আলোচনা করব এবং তারপর পরপর আমরা পরের জিনিসগুলো পড়তে থাকব। তো আজকে আমরা পাউলির অপবর্জন নীতি আরেকবার একটু বলি। কোনো নিউক্লিয়াসকে বেষ্টনকারী দুটি ইলেকট্রন কোনো কক্ষকে থাকলে সেই কক্ষকের যখন ইলেকট্রন দুটো কক্ষকে থেকে ঘোরে তখন সেই দুটো ইলেকট্রনের ক্ষেত্রে চারটে কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান এক হয়, কিন্তু কখনো চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ এস এর মান কখনো একই হয় না। সেটা তোমাদের আগের দিনে ব্যাখ্যা করে বলেছি। তো আজকে আমরা আলোচনা করব যে এই SPDF উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, কে এল এম এন শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন বিন্যাস, এইগুলো আমরা পড়ব। তো প্রথমে আমরা শুরু করি পাউলির অপবর্জন নীতির ব্যাখ্যা। তো আগের দিনে আমরা পাউলির অপবর্জন নীতিটা বলেছিলাম, আজকে ব্যাখ্যাটা আলোচনা করছি। তো পাউলির অপবর্জন নীতি অনুসারে কোনো কক্ষকে সর্বোচ্চ দুটির বেশি ইলেকট্রন থাকতে পারবে না এবং সেই ইলেকট্রন দুটির ঘূর্ণন বিপরীতমুখী হবে। দেখা এই ব্যাপারটা, একটা কক্ষক যদি আমরা এরকমভাবে চিহ্নিত করি, সেই কক্ষকে এই দুটো ইলেকট্রন যখন থাকবে তখন সেই দুটো ইলেকট্রনের ঘূর্ণন সবসময় বিপরীতমুখী হবে, অর্থাৎ এটা অ্যান্টি প্যারালাল হবে। কখনোই দুটো ইলেকট্রন কোনো কক্ষকে এরকমভাবে থাকবে না। ক্লিয়ার ব্যাপারটা? তো এখন আমরা আলোচনা করব এই পাউলির অপবর্জন নীতির সাহায্য নিয়ে SP, D এবং F উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন কটা করে থাকে সেটা আমরা আলোচনা করব। তো দেখা যাক, এস এর ক্ষেত্রে এল এর মান কত হয়, 0। আর এল যদি 0 হয় তাহলে এম কত হবে, এম 0 হবে। আর এম এর 0 মান মানে একটাই সংখ্যা আছে, অর্থাৎ আমরা এম এর মোট মান, যে সূত্রটা আমরা আগের দিন করেছিলাম সেই সূত্রটা হচ্ছে মোট এম ইকুয়াল টু 12 + 1, এম এর মোট মান। তাহলে এল যেহেতু 0, সুতরাং এম এর মান হবে 1। তো এখানে 0 মানে একটি মান, আর এম এর যে কটা মান হয় ওর উপকক্ষে সেই কটা কক্ষক থাকে। সুতরাং এস উপকক্ষে কক্ষকের সংখ্যা কত, এস উপকক্ষে কক্ষকের সংখ্যা ইকুয়াল টু 1। আর আমরা পাউলি অপবর্জন নীতি অনুসারে পড়েছি যে কোনো কক্ষকে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে। সুতরাং এস কক্ষকে মোট ইলেকট্রনের সংখ্যা হলো, মোট ই সংখ্যা ইকুয়াল টু 2 গুণ 1 সমান 2। তাহলে এস উপকক্ষে মোট ইলেকট্রন সংখ্যা থাকে 2। এইবারে চলে আসি আমরা পির ক্ষেত্রে এল এর মান কত হয়, পির ক্ষেত্রে এল ইকুয়াল টু 1, আর এল 1 হলে এম সমান 12 + 1 দ্যাটস ইকুয়াল টু 3 হয়। এম এর মান দেখো 3 হয়, আর 3 হলে পিতে 3টে কক্ষক থাকে, আর প্রতিটা কক্ষকে কটা করে ইলেকট্রন থাকে, 2টো থাকে। সুতরাং পি উপকক্ষে মোট ইলেকট্রন সংখ্যা থাকবে 3 × 2 = 6। তো
পি উপকক্ষে 3টে কক্ষক থাকে, সেই কক্ষকগুলো আমি এখন দেখাচ্ছি। এটা হচ্ছে যদি পি হয় তাহলে কক্ষকগুলোর নাম পি এক্স, পি ওয়াই, পি জেড। এবং এখানে মোট 6টা ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনগুলো অ্যান্টি প্যারালালি থাকে। এই যে পি উপকক্ষে মোট 6টা ইলেকট্রন থাকে। সিমিলারলি আমরা যদি ডি উপকক্ষ করি তাহলে ডির ক্ষেত্রে এল এর মান কত? ডির ক্ষেত্রে এল ইকুয়াল টু 2, আর L2 মানে m ইকুয়াল টু 12 প্লাস 1 দ্যাটস ইকুয়াল টু 5। তাহলে m এর মান 5, অর্থাৎ ডি উপকক্ষে মোট 5টা কক্ষক থাকে। ডি উপকক্ষে মোট 5টি কক্ষক থাকে, আর প্রতিটা কক্ষকে 2টো করে ইলেকট্রন থাকে। সুতরাং ডি উপকক্ষে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 5 গুণ 2 দ্যাটস ইকুয়াল টু 10। অর্থাৎ ডি উপকক্ষে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকে, এবং ডি উপকক্ষে 5টা কক্ষক থাকে অলরেডি আমরা দেখলাম, এবং সেই কক্ষকগুলোর নাম তোমাদের আগেও বলেছি, আবারও বলছি। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এবং প্রত্যেকটাতে 2টো করে ইলেকট্রন থাকে। এই 5 দুগুণ 10টা ইলেকট্রন, এটা হচ্ছে ডি উপকক্ষ। ক্লিয়ার ব্যাপারটা? ঠিক একই রকম ভাবে যদি আমরা এফ উপকক্ষ বলি তাহলে এফ এর ক্ষেত্রে এল এর মান কত? এফ এল ইকুয়াল টু 3, তাহলে এম হবে 12 প্লাস 1 দ্যাটস ইকুয়াল টু 7। তাহলে এফ উপকক্ষে 7টা কক্ষক থাকে, এবং প্রতিটা কক্ষকে 2টো করে ইলেকট্রন থাকে পাউলি অপবর্জন নীতি অনুসারে। সুতরাং মোট ইলেকট্রন সংখ্যা হবে এফ এর ক্ষেত্রে 7 গুণ 2 দ্যাটস ইকুয়াল টু 14, আর 14টি ইলেকট্রন থাকবে এফ উপকক্ষে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা এখন শিখলাম যে এস পি ডি এফ মোট ইলেকট্রন সংখ্যা কত হয়। এস পি ডি এফ, এস এ সর্বোচ্চ 2টো, পি তে সর্বোচ্চ 6টা, ডি তে সর্বোচ্চ 10টা, এফ এ সর্বোচ্চ 14টা। দেখো একটা সিমিলারিটি রয়েছে, 2, 4, 10, 2, 6, 10, 14, 4 করে দেখো বেড়ে গেছে। তাহলে এস এ সর্বোচ্চ 2টো থাকে, পি তে সর্বোচ্চ 6, ডি তে সর্বোচ্চ 10, এফ এ সর্বোচ্চ 14। তো তোমাদের পরীক্ষায় দেয় প্রমাণ করো ডি উপকক্ষে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকে, বা পি উপকক্ষে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকে। তো এইভাবে আমাদের প্রমাণ করতে হবে। তো এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কে এল এম ও এন, এই শক্তি স্তরে মোট কটা করে ইলেকট্রন থাকে। এই সূত্র অলরেডি আমরা আগে শিখেছি, সেই সূত্রটা হবে 2 ইন্টু এন স্কোয়ার। তো কে এর ক্ষেত্রে এন ইকুয়াল টু 1 হয়, তাহলে কে এর ক্ষেত্রে যদি এন এর মান 1 হয় তাহলে কে তে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2। কে এল এর ক্ষেত্রে এন ইকুয়াল টু 2, তাহলে এখানে সর্বোচ্চ ইলেকট্রন হবে 2 ইন্টু 2 স্কোয়ার দ্যাটস ইকুয়াল টু 8। এম এর ক্ষেত্রে এন ইকুয়াল টু 3, তাহলে এখানটা সর্বোচ্চ ইলেকট্রন হবে 2 ইন্টু 3 স্কোয়ার দ্যাট ইজ 18। আর ক্যাপিটাল এন এর ক্ষেত্রে এন এর মান 4, এর ইলেকট্রন হবে 2 ইন্টু 4 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 32। তাহলে দেখো আমরা কে এল এম এন এই প্রত্যেকটা শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত থাকতে পারে সেটা আমরা জানলাম। এবং আরেকটা কথা বলে রাখি, কোন শক্তি স্তরে কটা করে কক্ষক থাকবে তার একটা
সূত্র আছে। সূত্রটা হচ্ছে n স্কয়ার। দেখো এস এ কটা কক্ষক থাকবে, অর্থাৎ সরি এস এ না, কে তে শক্তি স্তরে কটা উপকক্ষ থাকবে তার সূত্র হচ্ছে তার মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান যা উপকক্ষ সংখ্যা তাই হবে। দেখাই আবার বলছি, কে এর ক্ষেত্রে n এর মান 1, তাহলে n এর মান 1 হলে উপকক্ষ সংখ্যা হবে উপকক্ষের সংখ্যা 1 হবে, সেটা আমরা কি পেলাম s। ঠিক একই রকম ভাবে l এর ক্ষেত্রে n ইকুয়াল টু 2, তাহলে n 2 হলে উপকক্ষের সংখ্যা হবে 2, এবং সেই উপকক্ষগুলো হবে উপকক্ষের সংখ্যা 2, সেই উপকক্ষগুলো হবে s আর p। ঠিক একই রকম ভাবে m এর ক্ষেত্রে n এর মান 3, তাহলে n এর মান 3 হলে উপকক্ষ সংখ্যা 3 হবে এবং সেটা হবে s p d। আর ক্যাপিটাল n এর ক্ষেত্রে n এর মান 4, উপকক্ষ সংখ্যা 4 হবে, সেটা হবে s p d f। ক্লিয়ার ব্যাপারটা? এইবারে বলি, দেখো খুব সুন্দর করে আমরা ইলেকট্রনগুলো কে কক্ষকে দুটো কিভাবে থাকে সেটা আমরা এখন একটু বলছি। দেখো কেতে একটা উপকক্ষ থাকে এস, আর এস এ সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকে? 2, সুতরাং কে কক্ষকে সর্বোচ্চ 2 ইলেকট্রন থাকে কে শক্তি স্তরে। আর এল এর ক্ষেত্রে কটা উপকক্ষ থাকলো আমরা দেখলাম 2, এস আর পি। তো এস এ সর্বোচ্চ 2 থাকে, পি তে সর্বোচ্চ 6টা থাকে, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হবে কত? 8। দেখো খুব সুন্দর করে মিলে যাচ্ছে। এল এর পরে যদি আমরা এম নিই, তাহলে এম এর ক্ষেত্রে উপকক্ষ সংখ্যা কত? 3টে। এম কি কি থাকে? 3টে, এস পি ডি। এস এ 2, পি তে 6টা, ডি তে 10টা, তাহলে মোট 18টা। দেখো মিলে যাচ্ছে, 18টা এম এ থাকে। ঠিক একই রকম ভাবে যদি আমরা এন করি, তাহলে এন এ 4টে উপকক্ষ থাকে, মানে এখানে একটা এফ আসবে, এখানে 14, মোট 32। অর্থাৎ এস কে এল এম এন এই শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা কত থাকে এবং কোন উপকক্ষে কটা করে ইলেকট্রন থাকে সেটা আমরা এখন শিখলাম। আরও একটা কথা বলি তোমাদের, যে কোন শক্তি স্তরে কটা করে কক্ষক থাকে তারও একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে n স্কয়ার। আবার বলছি, কোন প্রধান শক্তি স্তরে কটা করে কক্ষক থাকে তার সূত্র হচ্ছে n স্কয়ার। তো যদি আমরা বলি কে শক্তি স্তরে মোট কটা কক্ষক থাকবে, দেখাই। কে শক্তি স্তরে মোট কক্ষকের সংখ্যা, রিপিট এগেইন, এর ক্ষেত্রে n ইকুয়াল টু 1, আর আমরা সূত্রটা পেয়েছি কক্ষকের সংখ্যা ইকুয়াল টু n স্কয়ার। তাহলে এখানে যদি n এর মান 1 বসাই, তাহলে কে তে কক্ষক হবে কটা? একটা। তাহলে কে তে কক্ষক হবে একটা, মানে 1 স্কয়ার, মানে কক্ষকের সংখ্যা 1, এবং সেটা শুধু এস থাকে, এস 1 এস একটা কক্ষক থাকে। ঠিক একই রকম ভাবে যদি কে এল এর ক্ষেত্রে এন এর মান 2, তাহলে এখানে কক্ষকের সংখ্যা কত হবে? 2 স্কয়ার, দ্যাটস ইকুয়াল টু 4 মানে একটা এস থাকবে আর একটা পি থাকবে। পি তে 3টে কক্ষক থাকে, অলরেডি আমরা জেনেছি। তাহলে এখানে হচ্ছে 2s, এখানে একটা কক্ষক, আর এখানে 2p, এখানে 3টে কক্ষক, তাহলে মোট হলো 4টে। দেখো n স্কয়ার মিলে গেছে। ঠিক একই রকম ভাবে এম
এম এর ক্ষেত্রে এন এর মান কত 3, তাহলে কক্ষকের সংখ্যা কত হবে 3 স্কোয়ার মানে 9, 9 মানে 3s, এস এ একটা, পিতে 3টে, 3p আর ডিতে 5টা, 1 2 3 4, এই হচ্ছে 3 2। তো দেখো 5 আর 3 8 আর একে 9, অর্থাৎ এম শক্তি স্তরে মোট কক্ষকের সংখ্যা হবে 9টা। ঠিক একই রকম ভাবে যদি আমরা ক্যাপিটাল এন শক্তি স্তরে মোট কটা কক্ষক থাকবে সহজেই আমরা নির্ণয় করতে পারবো। সূত্রটা কত, ক্যাপিটাল এন এর ক্ষেত্রে n ইকুয়াল টু 4, তাহলে n স্কোয়ার ইকুয়াল টু কত হবে 4 স্কোয়ার, দ্যাটস ইকুয়াল টু 16। তাহলে n শক্তি স্তরে মোট কক্ষকের সংখ্যা হবে 16। আর যেহেতু তাহলে কক্ষকগুলো কি হবে 4s, এখানে একটা কক্ষক, 4p, এখানে 3টে কক্ষক, 4d, এখানে 5টা, 1 2 3 4, 4f, এখানে 7টা, 1 2 3 4 5 6, তাহলে এটা হচ্ছে 7টা 5টা 3টি 1টি, তাহলে মোট দেখো 16টি কক্ষক হলো। তাহলে আমরা কে, এল, এম ও এন শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয় করলাম এবং কটা কক্ষক থাকে সেটাও নির্ণয় করলাম এবং কক্ষকে মোট কটা করে ইলেকট্রন থাকে সেটাও আমরা নির্ণয় করেছি। এখন আমরা আলোচনা করব সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমরা এখন ইলেকট্রন বিন্যাস শিখব। তো ইলেকট্রন বিন্যাস শুরু করি আমরা। তোমরা একটা নতুন জিনিস শিখবে। তোমরা 11-এ ইলেকট্রন বিন্যাস নতুন করে শিখবে, 9-এ একরকম শিখেছিলে, 11-এ একরকম শিখতে হবে। এটা আমরা উপকক্ষ দিয়ে ইলেকট্রন বিন্যাস করব। তো অলরেডি আমরা শিখলাম যে, আমি আবার এখানে তোমাদের দেখাচ্ছি যে এস এ 2টো থাকে, পিতে 6টা থাকে, ডিতে 10টা থাকে, এফ এ 14টা ইলেকট্রন থাকে। ঠিক আছে। কে এর ক্ষেত্রে কেবলমাত্র একটাই শক্তি স্তর থাকে, সেটা হচ্ছে এস, সেখানে 2টো ইলেকট্রন। এল এর ক্ষেত্রে 2টো শক্তি স্তর থাকে, এস এবং পি, সেখানে মোট 8টা ইলেকট্রন থাকে। এম এর ক্ষেত্রে 3টে শক্তি স্তর থাকে, এস, পি, ডি, 2 6 10, এখানে মোট 18টা ইলেকট্রন থাকে। আর এন এর ক্ষেত্রে 4টি শক্তি স্তর থাকে, অলরেডি আমরা দেখিয়েছি, এস, পি, ডি, এফ, 2 6 10 14, মোট 32। এইভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে। তো এইবারে আমরা আমাদের ইলেকট্রন বিন্যাস শুরু করি। প্রথমেই আমরা হাইড্রোজেনের দিয়ে ইলেকট্রন বিন্যাস শুরু করি। হাইড্রোজেন পরমাণু ক্রমাঙ্ক 1, ইলেকট্রন থাকে 1। দেখো এই হচ্ছে হাইড্রোজেন, যার পরমাণু ক্রমাঙ্ক 1। হাইড্রোজেনের আমরা ইলেকট্রন বিন্যাস করব। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, ভর সংখ্যা 1, সুতরাং হাইড্রোজেনে একটাই মাত্র ইলেকট্রন থাকে। তোমরা 9-এ ইলেকট্রন বিন্যাস করেছিলে, আমরা নিউক্লিয়াস নিয়েছিলে, নিউক্লিয়াসকে বেষ্টন করে ইলেকট্রনগুলো ভরে, এখানে নিউট্রন, প্রোটন, যেহেতু হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না, নিউট্রন 0, প্রোটন 1, আর একটা ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনটা আমরা এখানে লিখেছিলাম আর বিন্যাস করেছিলাম কে 1।
কিন্তু এখন আমরা যেটা করব, এটা তোমরা 9-এ করেছিলে, এখন আমরা 11-এ করব। 11-এর ইলেকট্রন বিন্যাসটা কি করব? প্রথমে আমরা এই কে এর ক্ষেত্রে এন এর মান কত পেয়েছি? 1। সুতরাং প্রথমে আমরা 1 লিখব, কেটাকে 1 বলবো। আর কে এর ক্ষেত্রে উপকক্ষ কোনটা থাকে? এস। কেতে একটা ইলেকট্রন থাকে, ওই একটা ইলেকট্রন এস এ থাকে। তাহলে 1s কটা ইলেকট্রন থাকে? একটা। সুতরাং এটা আমরা উপরে দেব। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো 1s1, অর্থাৎ কে, এটা হচ্ছে কে, তার এটা তার উপকক্ষ, এখানে তার ইলেকট্রন সংখ্যা 1s1। ঠিক একই রকম ভাবে যদি আমরা হিলিয়াম করি, হিলিয়াম এখানে দুটো ইলেকট্রন থাকে, তোমরা 9-10-এ পড়েছিলে এরকম, এটা নিউক্লিয়াস Pn, আর এখানে কে কক্ষে দুটো ইলেকট্রন থাকে, K2। তাহলে এখানে আমরা কি লিখব? কে মানে 1, আর কেতে একটাই উপকক্ষ থাকে S, তাহলে 1s। এখানে কটা ইলেকট্রন আছে? দুটো, তাহলে 1s2। এটা হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। ঠিক একই রকম ভাবে লিথিয়াম যদি করি, লিথিয়ামের 3 পরমাণু ক্রমাঙ্ক, তোমরা 9-এ শিখেছিলে। এটা যদি নিউক্লিয়াস হয়, এখানে কে, এখানে কেতে থাকে দুটো, এল এ থাকে একটা। তাহলে আমরা শিখেছিলাম K2l1। তো এখানে আমরা যেটা শিখব সেটা হচ্ছে, অলরেডি আমরা দেখলাম কে মানে 1, এস এ থাকে দুটো ইলেকট্রন, KS2। দেখো কেতে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে এবং সেটা এসেই থাকে, কে কক্ষ শেষ হয়ে গেছে। এরপরে এল এসছে, তাহলে এল এর ক্ষেত্রে আমরা 2 দিয়ে, এন এর মান 2 আমরা জানি, সুতরাং আমরা এখানে আবার 2 দিয়ে শুরু করব, 2। আর যখনই নতুন কক্ষ শুরু করব, তখন তার ইলেকট্রনটা এস উপকক্ষে দিয়ে শুরু হবে। তাহলে 2 পরে কি থাকবে? এস থাকবে, 2s1। তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s1। ওকে, তো আমরা আজ লিথিয়াম অবধি তোমাদের বললাম। পরের দিনে এখান থেকেই আবার শুরু করব। তোমরা খুব ভালো করে ভিডিওটা দেখবে এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করবে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো।